আসসালামু আলাইকুম বন্ধুরা, রমাদান মোবারক। রাত পোহালেই 21শে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমরা করব জয়ের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তাইম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে 52 ভাষা শহীদদের। 52 চেতনায় শানিত হোক ক্ষুদ্র জাতিসত্তার বৈচিত্র্যময় ভাষার মর্যাদা ও অস্তিত্ব। আমরা করব জয়ের বিশেষ প্রতিবেদন। হিন্ড্রেন্স টু এডুকেশন স্বীকৃতি পেল প্রিক্সজোনিক্স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের 31তম আসরে। শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি বন্ধের নির্দেশনা হাইকোর্টের। এবারে বিস্তারিত। মায়ের মমতা আর মাটির ঘ্রাণে মিশে থাকা মাতৃভাষা প্রতিটি মানুষের বেঁচে থাকার এক পরম শক্তি। 52 রক্তস্নাত সেই অবিসানী চেতনা আজ কেবল বাঙালির বাংলা ভাষাতেই সীমাবদ্ধ নয়, বরং তা মিশে আছে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর বৈচিত্র্যময় ভাষার মাঝেও। 21-এর এই প্রেক্ষাপটে বাংলার আভিজাত্যের পাশাপাশি প্রতিটি প্রান্তিক ভাষার মর্যাদা ও অস্তিত্ব রক্ষার গুরুত্ব উঠে এসেছে ভিন্ন এক মাত্রায়। এ নিয়ে বিস্তারিত থাকছে মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। মাতৃভাষা কেবল কতগুলো শব্দের সমাহার নয়, এ যেন মায়ের আঁচলের গন্ধ, পলিমাটির ঘ্রাণ আর শিকড়ের স্পন্দন। একজন বাঙালির কাছে বাংলা যেমন অস্তিত্বের নিঃশ্বাস, তেমনি এ দেশের পাহাড় কিংবা সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছে তাদের নিজস্ব ভাষা হচ্ছে বেঁচে থাকার পরম শক্তি। মানচিত্রের কোণে থাকা ক্ষুদ্র জাতিসত্তাগুলোর নিজস্ব বুনন আর ভাষার ঝংকার এই মাটিকে করেছে বৈচিত্র্যময়। মারমা, চাকমা কিংবা মোরং শিশুদের আধো আধো বোল আজও সাক্ষী দেয় মায়ের ভাষা কখনো তুচ্ছ হয় না। কারণ আইনকা ভাষা হচ্ছে রোচা ভাষা, কিন্তু কোয়ার যেমন নিজেদের ভাষা প্রিয় সেরকম আইন মরুচা নিয়ম আইন নাউখি চোখে আইন মুঙা আইন নাউখি আইন মরুচা লাইকে আইন নাউখি। নিজের ভাষা নিয়ে গর্বিত হবে না কেন? আপনারাও যেরকম গর্বিত আমরাও সেরকম গর্বিত। ভাষা নিয়ে কোনো ভেদাভেদ নেই আমার কাছে, মানে ভাষা নিয়ে কোনো আমি ব্যাখ্যা দিতেও পারবো না, কারণ সবার কাছে যে যার ভাষা সমান। একটা আমাদের মেনলেমরু যে আবিষ্কার করতেছে আমাদের মাতৃভাষা আছে, এটা ওই স্কুলে যে কোনোরকমে কিছু মাঝে মাঝে ওই নিজের ভাষা, তারপরে ওই শিক্ষকরা যারা দক্ষ আছে তারা যতদূর মোটামুটি পারে সম্ভব এটা পড়তে থাকে। আসলে এই ভাষাটা আমাদের রেজিস্ট্রেশন হয় নাই, সংসদে রেজিস্ট্রেশন করা উচিত ছিল, তাহলে আমরা ওই ঠিকমতো আমরা এই ভাষার বিষয়ে আমরা সুযোগ পাবে শিশুরা। 52 উত্তাল সেই দিনগুলো আজ স্মৃতি হয়ে থাকলেও তার চেতনা রয়ে গেছে অমলিন। প্রতিটি বাংলা বর্ণমালার গায়ে যেন লেগে আছে শহীদদের দীর্ঘশ্বাস। এই ভাষার মায়া আর অহংকার ছড়িয়ে পড়েছে শিশু থেকে বৃদ্ধ সবার রক্তে। আমি আমার বাংলা ভাষাকে ভালোবাসি। আমি আমার বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি বাংলাকে পুরো বিশ্বে উপস্থাপন করার জন্য যে মর্যাদাটা রাখতে পারি সেজন্য চেষ্টা করি। বাংলা ভাষা কথা বলতে পারি, এটা নিয়ে অবশ্যই আমি গর্বিত, আমাদের বাঙালি জাতি সবাই গর্বিত। কারণ বিশ্বের ইতিহাসে এমন কোনো দেশ নেই যে শুধু তার মাতৃভাষার জন্য, এই বাংলা ভাষার জন্য তারা এত জীবন দান করেছে। বার্ধক্যের ভারে নুয়ে পড়া প্রবীণদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানেই বেঁচে থাকে ভাষার আভিজাত্য। তাদের হাত ধরেই নতুন প্রজন্ম শিখবে অন্যের ভাষাকে শ্রদ্ধা জানিয়ে কিভাবে নিজের ভাষাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হয়। তাদেরকে ছোটকাল থেকে বাংলা ভাষাটার প্রতি সম্মান প্রদর্শনের যে জায়গাটা আছে তারা দিতে হবে। হ্যাঁ, বাংলা ভাষা আমাদের ফার্স্ট চয়েস, বাংলা ভাষাকে আমাদের সম্মানটা দিতে হবে এবং শুরু থেকেই তাদেরকে বলতে হবে যে তোমরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা দাও। আমাদের সেদিন শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কারণ এদেশে তাদের যে অবদান, সেই অবদান আমরা কখনো ভুলতে পারি না। আমরা যুগে যুগে তাদেরকে স্মরণ করব। আমরা এখনও বাংলাকে সঠিকভাবে শুদ্ধভাবে বলার জন্য যদি আমরা তাদের বোঝাতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম এই বাংলা ভাষাকে লালন করতে পারবে এবং যুগে যুগে এই বাংলা ভাষা থাকবে। 52 সে রক্তঝরা আত্মত্যাগের স্বীকৃতি মিলেছে বিশ্ব দরবারে। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তবে শুধু আনুষ্ঠানিকতা নয়, ভাষার মর্যাদা রক্ষায় প্রয়োজন পরিবার ও সমাজের সচেতনতা, বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্র যদি কোনো ভাষা ছোট হোক বড় হোক, ছোট এই অর্থে জনগোষ্ঠী ছোট, বড় এই অর্থে জনগোষ্ঠী বড়, সেই ভাষাকে মর্যাদা দিতে চায়, তাহলে সেটাকে আসলে কাজের ভাষা হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরা যাক তার শিশু পাঠ্যগুলো তার ভাষায় করতে হবে, তার রচনা সংকলন তার ভাষায় করতে হবে যদি লিপি থাকে,
লিপি না থাকলে কোন লিপিতে লেখা হবে সেটা নির্ধারণ করবে, এগুলো রাষ্ট্রীয় ব্যাপার। এটা ব্যক্তিগত কোনো আবেগ অনুভূতির ব্যাপার নয়। তবে সারা পৃথিবীতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার পরপরই অন্তত এই বোধটা ব্যাপকভাবে কাজ করছে যে প্রতিটি মানুষের, প্রতিটি শিশুর অধিকার রয়েছে তার ভাষায় তার কাজ করার, তার ভাষায় তার লেখার এবং তার ভাষায় তার পঠন পাঠনের। আমাদের বাংলাদেশে 50টার মতো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা আছে। তারা তার ভাষাতে পাঠ্যপুস্তক পড়বে, এটা আমরা আশা যেমন করি, একই সঙ্গে বাংলাদেশ একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে আমাদের চিন্তার বিষয় হলো তার লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ল্যাঙ্গুয়েজ কী হবে। সেক্ষেত্রে আমরা না বললেও সে কিন্তু বাংলাকেই তার কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে বা সাধারণ যোগাযোগের মাধ্যম হিসাবে সে ব্যবহার করে। অমর 21-এর ফেব্রুয়ারি মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অঙ্গীকার হোক, বাংলার পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তিক ভাষার সম্মান ও অস্তিত্ব রক্ষায় আমরা হব সচেষ্ট। মাতৃভাষাকে ভালোবাসা মানে নিজের আত্মাকে সম্মান করা। বাঙালি হোক কিংবা উপজাতি, সবার কাছে মাতৃভাষা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সবচেয়ে শক্ত পরিচয়। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ধুলো আর ধোঁয়ার চাদরে ঢেকে থাকে রাজধানীর সকাল, যেখানে যানজটের চাপে থমকে যায় সময় আর সংকুচিত হয়ে আসে শিশু কিশোরদের স্বপ্ন ও সম্ভাবনা। এই কঠিন বাস্তবতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে আমরা করব জয়ের বিশেষ প্রতিবেদন হিন্ড্রেন্স টু এডুকেশন। আর সেই কাজের স্বীকৃতি মিলেছে শিশু মিডিয়ায় অস্কার খ্যাত আন্তর্জাতিক উৎসব প্রিক্স জুনিস ইন্টারন্যাশনালের 31তম আসরে। ধুলো আর ধোঁয়ার চাদরে ঢাকা রাজধানীর সকাল, প্রতিদিনের যানজটে পিষ্ট হওয়া শিশু কিশোরদের শৈশব আজ এক চরম সংকটের মুখে। এই কঠিন বাস্তবতাকে কেন্দ্র করেই এটিএন বাংলা শিশু কিশোর বিষয়ক অনুষ্ঠান আমরা করব জয় নির্মাণ করে বিশেষ প্রতিবেদন হিন্ড্রেন্স টু এডুকেশন। আর এই কাজের স্বীকৃতি এবার মিলল বিশ্ব দরবারে। জার্মানির মিউনিখে প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয় শিশু মিডিয়ায় অস্কার খ্যাত উৎসব প্রিক্স জুনিস ইন্টারন্যাশনাল। উৎসবের জুরি বোর্ড বিশেষ মেইলের মাধ্যমে জানিয়েছে প্রতিবেদনটি তাদের ভালো লেগেছে এবং এটি তারা তাদের নিজস্ব আর্কাইভে স্থায়ীভাবে সংরক্ষণ করে রেখেছে। এই বৈশ্বিক উৎসবের 31তম আসরে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন আমরা করব জয় এর 2 জন মেধাবী খুদে সাংবাদিক। প্রিক্স জুনিস ইন্টারন্যাশনাল বেসিক্যালি প্রতি 2 বছর পর অনুষ্ঠিত হয়ে থাকে জার্মানির মিউনিকে। এবছর 29শে মে থেকে 3 জুন এই 4 দিন সেখানে এই প্রিক্স জুনিস ইন্টারন্যাশনাল এর আসর বসবে এবং সেখানে 200টি দেশের ডিরেক্টররা সেখানে পার্টিসিপেট করবে। এটা একটা শিশুদের প্ল্যাটফর্ম। আমরা করব জয় শিশুদের একটি অনুষ্ঠান যেখানে 18 বছর পর্যন্ত শিশুরা কাজ করে থাকে। এটিএন বাংলার এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। 2004 সাল থেকে এটা চলে আসছে এবং আমরা অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক সুনাম অর্জন করেছি, আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড পেয়েছি এবং সবসময় তারা কিছু না কিছু করছে। তাদের মধ্যে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, ক্রিয়েটিভ আইডিয়া আছে এবং তারা সেই ইনোভেশনটা ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে দেখানো যায়, টেলিভিশনে কিভাবে কাজ করা যায়, এটা তারা প্রমাণ করতে পেরেছে যে তাদের মধ্যে অনেক মেধা আছে এবং সেই মেধাটা তারা সারা বিশ্বের শিশুদের সাথে প্রতিযোগিতায় তারা যে পার্টিসিপেট করে তারা নমিনেটেড হয়েছে। আমরা খুবই আনন্দিত, এটিএন বাংলা পরিবার খুবই আনন্দিত এই ধরনের একটা উদ্যোগে পার্টিসিপেট করে পুরস্কার পেয়েছি আমরা। উদ্ভাবনী কন্টেন্টের এই আন্তর্জাতিক মঞ্চে এখন বাংলাদেশের জয়গান। রাজধানীর ধুলো ধোঁয়ায় সংগ্রামের গল্প আজ বিশ্বমঞ্চের মাইলফলক। আরফিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা। নতুন ক্লাসে উঠতে সেশন ফি আর পুনঃভর্তির নামে অভিভাবকদের পকেট কাটছে এক শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার এই বাণিজ্যিকীকরণ রুখতে এবার হাইকোর্ট পুনঃভর্তি ফি আদায়ে বন্ধের নির্দেশনা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার আকাশচুম্বী ব্যয়ের কারণে ঝরে পড়া রোধ করতে সরকারকে এখনই মাঠ পর্যায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিয়া আক্তারের রিপোর্টে। ক্যালেন্ডারের পাতায় জানুয়ারি মানেই নতুন ক্লাসে ওঠার আনন্দ, কিন্তু এই আনন্দ ছাপিয়ে রাজধানীর অনেক পরিবারের কাছে এটি এখন এক দুঃখসহ দুশ্চিন্তার নাম। বছর ঘুরলে সেশন ফি আর পুনঃভর্তির নামে শুরু হয় অলিখিত ভর্তি বাণিজ্য। নিজ স্কুলেই পরের ক্লাসে উঠতে অভিভাবকদের পকেট থেকে খসে যাচ্ছে হাজার হাজার টাকা। বাবা মা হিসেবে, গার্জেন হিসেবে একটা বাচ্চাকে পড়াইতে যে আমরা বলি হইতেছে। নতুন ভর্তি হয় তখন 8,000 টাকার মতন নেয়, আর যদি পরের বছর থেকে 5,000 টাকা করে নেয়। এটা শুরু থেকে করে আসছে, এখনো দিচ্ছি। কেন নিচ্ছে তা আমরা জানি না। রাজধানীর নামি দামি স্কুলগুলোতে প্রতি বছরই পূর্ণভর্তির নামে চলে এই অর্থ আদায়ের উৎসব। প্রতিষ্ঠান ও শ্রেণীভেদে এই অঙ্ক 10 থেকে 12,000 টাকা, কোথাও বা তারও বেশি।
বোর্ড নির্ধারিত ফির তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে নেওয়া হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এখন কি করব বলেন, এখানে কোনো আন্দোলনই খাটে না, কোনো আন্দোলন করে লাভ হয় না। স্কুল থেকে যখন নিয়মটা করে দেয় তখন আমরা বাধ্য, এটা কেউই চায় না, প্রতি বছর ভর্তির পক্ষে আমরা কেউই না। বছর বছর এই বাড়তি ফি আদায়ের বিরুদ্ধে অবশেষে গড়িয়েছে আইনি লড়াই। গত ২৬ জানুয়ারি প্রতি শ্রেণীতে প্রতি বছর ভর্তির নিয়ম বন্ধ করতে হাইকোর্টে রিট করে বাংলাদেশ আইন ও অধিকার এইড। উন্নয়ন ফি, বিল্ডিং ফি, এসি ফি, ফ্যান ফি, রিলেশন ফি এবং অনেক ফি আছে যেটা বাচ্চাদের উপর বর্তায় না, স্কাউট ফি, লাইব্রেরি ফি, যেগুলোর কোনো কার্যকারিতা নাই। এরকম বিভিন্ন অজুহাতে প্রায় ১০,০০০ কোটি টাকা প্রতি বছর নেওয়া হয়। সেই রিটের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে একবার ভর্তির পর পুনরায় ভর্তি ফি আদায় করা যাবে না এমন নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। গত বুধবার ১৮ই ফেব্রুয়ারি দেওয়া এ রায়ের আদেশ দেওয়া হয়েছে। পৃথিবীর কোথাও এই পুনর্ভর্তি ফি নাই। এই পুনর্ভর্তি ফির আবিষ্কারক কিন্তু আমরা বাঙালিরা। তা আমরা চাইছি যে এটা বন্ধ হোক। আমরা জনস্বার্থে হাইকোর্টে রিট করেছিলাম। সরকার সেটিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা ওই হাইকোর্টের অপেক্ষা না করেই তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে। দেখুন, এটা আমাদের শাপে বর হয়ে গেছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম হাইকোর্ট একটা নির্দেশনা দিক, এবং এই নির্দেশনা যদি হাইকোর্ট দিত তাহলে অনেকে মানতে চাইতো না। স্কুলগুলো কি করতো, এটার বিরুদ্ধে আপিল করত। এখন কিন্তু আর আপিল করার সুযোগ নাই। সরকার আমাদেরকে স্থায়ী প্রজ্ঞাপন দিয়েছে। প্রজ্ঞাপন মানে হচ্ছে আপনি এই নির্দেশ মানতে বাধ্য। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং বঞ্চনা আজও বাংলাদেশের একটি বড় সামাজিক বাস্তবতা। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে, অপুষ্টি, শিশুশ্রম, নিরাপদ খেলার মাঠের অভাব ও সাইবার অপরাধ সহ সবকিছু মিলিয়ে ঝুঁকিতে পড়ছে শিশু ও নারীর ভবিষ্যৎ, জানিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছে শেখ তানভীর রহমান। সম্প্রতি জনশুমারি ও গৃহগণনা ২০২২, ইউনিসেফ, ইউএন উইমেন, প্ল্যান ইন্টারন্যাশনাল, গ্লোবাল হাঙ্গার রিপোর্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন এবং আইন সালিশ কেন্দ্রের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে শিশু ও নারীর জীবনের উদ্বেগজনক চিত্র। গ্লোবাল হাঙ্গার রিপোর্ট ২০২৪ অনুযায়ী বাংলাদেশে ১১.৯% শিশু অপুষ্টিতে ভুগছে। গাছতলা, রাস্তাঘাটে কাম কাজ করে খায়, কি করবো, কামও তো নাই এখনো। বিভিন্ন তো ভাতা দেয়, তারপর টাকা পয়সা দেয়, ওগুলো কোনো পাইছেন? ওগুলাই খা, ওই বেড়া খা। আমার পোলা নাই, জামাই নাই, কত তিনটা মাইয়া অনেক কষ্ট করে চলি। অন্যদিকে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের যৌথ প্রতিবেদনে দেখা যায়, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের প্রায় ৮.৯% শ্রমে নিয়োজিত, সংখ্যায় প্রায় ৩৫ লাখ। এর মধ্যে প্রায় ১০,৭০,০০০ শিশু জড়িত ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে। তোমার কেন কাজ করতে হয় এই বয়স থেকে আর কি? বাবা মারা গেছে। তোমার ফ্যামিলি এখন কি তুমিই চালাও? হ্যাঁ, আমি চালাই। আচ্ছা, তুমি এখানে কি কাজ করো? এই মোটরে। আচ্ছা, কত বছর ধরে কাজ করতেছো এখানে? 1 বছর। আচ্ছা, মানে কেন তোমার কাজ করতে হয় এখানে? এই আমার ফ্যামিলি, মানে আমার আব্বু আর একটা বিবাহ করছে, ওই জায়গায় থাকে, আমার আম্মা কাজ করতে পারে না, তো আমি এখন কাজ করতেছি এই জায়গায়। পরিবারে আমার বাপ মা আছে আর আমি আছি, পরিবার সংসার চালাইতে কাজ করা লাগে। শিশু কিশোরদের সুস্থ মানসিক বিকাশের জন্য প্রয়োজন খেলার মাঠ, কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে রাজধানী ঢাকায় প্রয়োজন অন্তত ১,৩০০টি খেলার মাঠ, যেখানে রয়েছে মাত্র ২৩৫টি। ২০২৩ সালের সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধের শিকারদের মধ্যে ১৪.৮২% ১৮ বছরের কম বয়সী। যদিও আমরা জানি যে আমাদের সব শিশুকেই সমান অধিকার নিয়ে সমানভাবে বেড়ে ওঠার কথা, কিন্তু সমাজের অনেক শিশুই আছে যে তারা সহিংসতার শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। কোনো শিশু অল্প বয়সে শ্রমে নিযুক্ত হচ্ছে, অনেক মেয়ে শিশুর আগেভাগে বিয়ে হয়ে যাচ্ছে, মানে 18 বছর আগে বিয়ে হয়ে যাচ্ছে। তারপরে আরও নানা ধরনের সহিংসতার শিকার তারা হচ্ছে, যার ফলে দেখা যায় যে এই শিশুগুলো মানে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, হ্যাঁ, এবং তারা তাদের অধিকারকে এনজয় করতে পারছে না, এবং এটার একটা বিরাট প্রভাব তাদের জীবনে পড়ছে। তো এখান থেকে বের হয়ে আসতে হলে আসলে আমাদেরকে যেটা করতে হবে, বড়দেরকে যেটা করতে হবে, তাদেরকে রোল মডেল মানে প্রতিষ্ঠা করতে হবে, যেন তাদেরকে রোল মডেল মনে করে যেন শিশুরা তাদেরকে ফলো করতে পারে, হ্যাঁ। আর শিশুরা যেটা করতে পারে, তারা কিন্তু নিজের কাজটা আগে করা দরকার। যেমন একজন শিশু হিসেবে তার দায়িত্ব কী,
ঠিকমতো পড়াশোনা করা এবং তার বেড়ে ওঠার জন্য যা যা করা দরকার সেগুলো আগে করা। কারণ যে কোনো অন্যায় অবিচারের জন্য প্রতিবাদ করতে হলেও কিন্তু জানতে হয়, সঠিক তথ্যটা জানতে হয়, সঠিক তথ্যটা বলতে হয়, শেয়ার করতে হয়। তো সেই জানাশোনাটা খুব জরুরি এবং পাশাপাশি হচ্ছে সে নিজে তার দায়িত্ব পালন করার পাশাপাশি সে কীভাবে একটা মুভমেন্ট তৈরি করতে পারে, একটা ক্যাম্পেইন করতে পারে, সেটার জন্য সে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে, সে এডুকেট করতে পারে তার ফ্যামিলির মানুষকে, বড়োদেরকে, তার পিয়ারকে, তার সহপাঠীকে। আর তার কাজের মধ্য দিয়ে সে কিন্তু নেটওয়ার্ক বা ফোরাম বা আমাদের মতো এনজিওদের সাথে যুক্ত হতে পারে, যার ফলে সে সমাজে যে প্রচলিত নেগেটিভ নর্মসগুলো আছে, জেন্ডার নর্মস, যেগুলো আসলে বিশেষ করে মেয়ে শিশুর চলার পথকে অনেক বেশি বাধাগ্রস্ত করছে, সেখানেও কাজ করতে পারে। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। পরিবেশ রক্ষা আর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হলো নেচার সামিট দ্য গ্রিন মাইন্ডসেট 2026। 7 ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে রেমিয়ান্স নেচার অ্যান্ড আর্থ ক্লাবের উদ্যোগে বসেছিল তরুণ পরিবেশ প্রেমীদের এই মিলন মেলা। দিনভর ছিল জিওগ্রাফি, নেচার ও বায়োলজি অলিম্পিয়াড সহ নেচার ক্রসওয়ার্ড ও টিম কুইজের মতো সব জমকালো আয়োজন। অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন সশরীরে থাকতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে সামিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মীর মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন বায়োমিশনের প্রতিষ্ঠাতা শেখ হাসনাত জামান শুভ্র। বিজয়ী এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিগণ। দ্রুত উত্তর পেতে শিশু কিশোরদের মধ্যে এখন জনপ্রিয়তার শীর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটি। তবে ভাবনার জগৎকে পাশ কাটিয়ে সরাসরি উত্তরের ওপর এই নির্ভরশীলতা শিশুদের নিজস্ব সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে করছে প্রশ্নবিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ন্ত্রণ না থাকলে আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলবে ভবিষ্যৎ প্রজন্ম। বিস্তারিত জানাচ্ছে রওশন আমিন রুহি। বর্তমান বিশ্ব এখন প্রযুক্তির হাতের মুঠোয়, যেখানে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জয় জয়কার। চ্যাটজিপিটি কিংবা হরেক রকমের এআই অ্যাপ প্রযুক্তির এই দ্রুত অগ্রযাত্রা বদলে দিচ্ছে জীবনযাত্রার ধরন। তবে এর অগ্রগতির আড়ালে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের হার বাড়ছে আশঙ্কাজনকভাবে। নিয়ম অনুযায়ী 13 বছরের কম বয়সীদের জন্য সব অ্যাপ ব্যবহার করা নিষিদ্ধ, কিন্তু বাস্তবতা ভিন্ন। স্কুলের বাইরের কাজ থেকে শুরু করে জটিল অ্যাসাইনমেন্ট সবকিছুর সমাধান পেতে নিয়মিত তোয়াক্কা না করে এর দ্বারস্থ হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। আমি মূলত চ্যাটজিপিটি ইউজ করি, কিন্তু মাঝে মাঝে জেমিনাই ইউজ করা হয়। আচ্ছা, তোমরা চ্যাটজিপিটির কাছ থেকে কোন কোন কাজে হেল্প নাও? আমি মূলত পড়াশোনার কাজে হেল্প নিই। এছাড়াও যদি কোনো কিছু বিভিন্ন ধরনের জানার থাকে তাহলে ওটা চ্যাটজিপিটির থেকে আমি জানতে পারি। তোমরা কি নিজেরা প্রথমে চেষ্টা করো নাকি ফার্স্টে এআই হেল্প নাও? আসলে আমরা ভাবি যে এআই যেহেতু আছে তাহলে আর কিসের জন্য চেষ্টা করব, তবুও একটু একটু চেষ্টা করে দেখি, তারপর না পারলে এআই ব্যবহার করি। আমরা কোনো পড়াশোনায় যদি হেল্প লাগে, কেউ যদি নেই বাসায়, তাহলে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি। না, চ্যাটজিপিটির কাছ থেকে আমি বেশিরভাগ সময় পড়াশোনা ভিত্তিক কিছু তথ্য ইনফরমেশন নিয়ে, এছাড়া এ বাদে অবসর সময় তাদের সাথে কিছু কথোপকথন করি। কষ্ট না করে সরাসরি উত্তর পেয়ে যাওয়ার এই সহজলভ্যতা কেড়ে নিচ্ছে শিশুদের মৌলিক চিন্তা শক্তি। আর এই নিয়ে যত দুশ্চিন্তা অভিভাবকদের। গোষ্ঠী সম্পর্কে জানতে চাও, আমি খুশি মনে সাহায্য করব। কোনো একটা কাজ করলে চ্যাটজিপিটি সে হেল্প নিবে, আমি এটা কখনোই সাপোর্ট করি না তাকে। এবং এটা আমি লক্ষ্য করেছি যে আগে ও নিজের চেষ্টা করে, যখন সেটা করতে সে ব্যর্থ হয় তখন হয়তো এলিগেন্ট কোনো কিছু, ইউনিক কোনো কিছু দরকার হয়, তখন আমরা চ্যাটজিপিটি ইউজ করি। ওদের মধ্যে একটু দেখা গেছে যে সহজলভ্য হয়ে যাচ্ছে জিনিসটা। আমি মাথা খাটিয়ে কষ্ট করে বের করব, সেই জিনিসটা তো তার তখন আর থাকছে না। সহজেই চ্যাটজিপিটি থেকে পেয়ে গেলে তো এটা স্বাভাবিকভাবেই বড়দের ক্ষেত্রে হোক ছোটদের ক্ষেত্রে হোক এটা সব সময়ই হবে যে আমি সহজে যে জিনিসটা পেয়ে যাচ্ছি সেটা কেন কষ্ট করতে যাব। খোদ এআই এর গডফাদার হিসেবে পরিচিত ডক্টর জিওফ্রে হিন্টন সম্প্রতি এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন এর অপব্যবহার নিয়ে। তার মতে, ভুল পথে এআই এর ব্যবহার মানবজাতির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। We're biological systems and these are digital systems. And the big difference is that with digital systems you have many copies of the same set of weights, the same model of the world. And all these copies can learn separately but share their knowledge instantly. So it's as if you had 10,000 people and whenever one person learned something, everybody automatically knew it. And that's how these chatbots can
knows so much more than any one person. শিক্ষাবিদদের মতে প্রযুক্তির আসক্তি শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের পথকে রুদ্ধ করছে। এই অভ্যাসটা আমাদের শিশুদের সৃজনশীলতা বিকাশে, ক্রিয়েটিভিটি বিকাশে অনেক ক্ষতি করবে। এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে। হ্যাঁ, আমি বলছি না যে এটা ইউজ করা যাবে না, কিন্তু এটা ইউজ করার জন্য একটা পলিসি লাগবে, একটা নির্দিষ্ট মানদণ্ড লাগবে। এইভাবে সেই জায়গাটায় আমরা পিছিয়ে রয়েছি। আমি বলবো যে অনেক দেশ কিন্তু এআই ব্যবহার নিয়ে গবেষণা করছে এবং পলিসি তৈরি করছে রাষ্ট্রীয় পর্যায় থেকে, যে কীভাবে এটাকে আমরা ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি। তা আমি বলবো যে আমাদের শিশুদের এই জায়গা থেকে রক্ষা দেওয়ার জন্য একটা পলিসি লাগবে, কতটুকু তারা ব্যবহার করবে। এর সাথে সাথে আমাদের শিক্ষকদের হিউজ প্রশিক্ষণ দরকার, কারণ একজন শিক্ষক কিভাবে শিশুদের কাজ দিলে সেটা এআইকে যথেষ্ট ইউজ না করে করতে পারবে, এভাবেই কাজ দিতে হবে। কিন্তু আমরা যদি গতানুগতিক কাজ দিই, তো এআইতে ক্লিক করলেই হয়তো অ্যাসাইনমেন্টটা রেডি হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষকের পক্ষে সম্ভব। সেই শিক্ষককে অনেক ক্রিয়েটিভ হতে হবে, অনেক এক্সপার্ট হতে হবে, যে স্টুডেন্টরা এআই দিয়ে কাজ করলেও তার ব্রেন খাটাতেই হবে, কোনো উপায় নাই। প্রযুক্তি আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করে ব্যবহারের ওপর। চাকার গতির সাথে তাল মেলাতে গিয়ে শিশুরা যেন তাদের মৌলিক সৃজনশীলতা হারিয়ে না ফেলে, সেজন্য অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত সচেতনতা বাড়াতে হবে। রওশন আমিন রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। তোমাদের মতামত, অভিজ্ঞতা কিংবা নতুন কোনো আইডিয়া জানাতে পারো আমাদেরকে ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি তোমরা আমাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 01539119945। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদে নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।